জেনারেল ওয়াকার এখন বুঝে ফেলছেন যে জাল যে আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে তার চতুর্দিকে, এবং কখন তার নাম্বার চলে আসে এটা উনি বুঝতে পারতেছেন। তখন উনি লাস্ট ফিনিশিং যে লাইনটা দিয়েছেন সেটা হচ্ছে যে না, আমরা যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদের ব্যাপারে আমাদের কোনো কনসার্ন নাই। যারা নিরপরাধ, সেনাবাহিনীর ভিতরে যারা নিরাপদ আছে তাদেরকে আমরা রক্ষা করবো। আরে সেনাবাহিনীর ভিতরে যারা নিরাপদ তাকে আপনাদেরকে আমরা সবাই রক্ষা করবো, দেশের জনগণ রক্ষা করবে। সো এট দ্য এন্ড জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে উনি যে কাজটা এতদিন করেছেন এইটার জন্যই সেনাবাহিনীকে আজকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে। উনি যদি আগে এই ব্যবস্থা করতেন, একটা জিনিস বুঝতে হবে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে নুরেনবার্গ ট্রায়ালে এটা ক্লিয়ার হয়ে গেছে যে কারা শুধু আদেশ শুনবে আর কারা অফিসার, স্পেশালি অফিসার যারা, তারা গুড অর্ডার আর ব্যাড অর্ডারের পার্থক্য বুঝতে পারে। ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা নেভাল বেজের পাশে একটা গণহত্যা চলতেছিল যখন, তখন একজন নেভির অফিসার পাশে জাস্ট ওখানে কোনো কনসার্ন ওখানে ছিল, কিন্তু সে ওখানে কেন ছিল? কারণ সে এই জিনিসটা থামানোর চেষ্টা করেন, হি ওয়াজ প্রসিকিউটেড। এরকম হাজার উদাহরণ আছে। এবং এই সমস্ত গুম খুনের সাথে যারা জড়িত, আমি আগেই অনেকবারই অনেক ইয়াতে করেছি, কাদেরকে সিলেক্ট করে জেনারেল তারেক সিদ্দিকী কাদেরকে সিলেক্ট করছে, জিয়াউল হাসান কাদেরকে নিয়ে আসছে এখানে? যারা উইলিং। যারা উইলিং না, আমাকে কোনোদিন কেউ অফারও দেয় নাই, আমি সিও প্যারাকাউন্টার, আমাকে কেউ অফারও দেয় নাই, কিন্তু যারা উইলিং তাদেরকে দিয়ে এই জিনিসটা হয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে ইভেন আমরা আমেরিকান আর্মিকে যতই বলি যে তারা বিভিন্ন জায়গায় গণহত্যা চালাচ্ছে, হ্যাঁ চালাইছে। ভিয়েতনামের একটা সিচুয়েশন আছে, একজন হেলিকপ্টার পাইলট গ্রামের উপরে যখন চলতেছিল দেখতেছে যে ভিয়েতনাম আমাদের আর্মি সেনাবাহিনীর সোলজাররা নিরীহ গ্রামবাসীদেরকে গুলি করে মারতেছে। সে হেলিকপ্টার ওইখানে মাঝখানে দুই পার্টির মাঝখানে থামাইছে। এটা নিয়ে পরে কোর্ট মার্শাল হয়েছে, বাট ফাইনালি প্রথমে ইনিশিয়ালি সবাই বলছে যে সে হচ্ছে গাদ্দার আর্মির অফিসার, কিন্তু পরবর্তীতে হি ওয়াজ টার্মড এজ এ হিরো। ওর কথা হচ্ছে আমাদের সেনাবাহিনীর ভিতরে অনেকে সংস্কারের কথা বলেন। আমি মনে করি সেনাবাহিনীর একটা ওল্ড এজ, মানে ধীরে ধীরে যুগ 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 একদম এনসিয়ান কাল থেকে নার্চার হয়ে এখানে আসছে, বর্তমান সিচুয়েশন আসছে, এবং সেনাবাহিনীর যে রুলস এন্ড রেগুলেশন আছে দিস ইজ সাফিসিয়েন্ট। হোয়াট উই নিড এটা হচ্ছে এথিক্যাল, যে যে জিনিসটা ছিল আমাদের ভিতরে, যে আমাদের মিলিটারি একাডেমির যে ট্রেনিং প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামের মধ্যে আমাদেরকে চরিত্রকে উন্নত করা হইতো, চরিত্রকে। বাট এই চরিত্রকে অ্যাকচুয়ালি আমি বলবো যারা বিএম এর ট্রেনিংটা নিয়েছে তারা ধীরে ধীরে তাদের চরিত্র অ্যাকচুয়ালি উন্নত হয়েছে, কিন্তু একটা পার্সেন্টেজ সবসময় থাকবে, এবং এই পার্সেন্টেজটাকেই এক্সপ্লোর করে আওয়ামী গভর্নমেন্ট বাংলাদেশ আর্মিটাকে কুলুষিত করেছে, এবং এটাতে সাহায্য করেছে আমাদের আহ পার্শ্ববর্তী দেশ ভারত এবং তাদের তো এখন আমাদেরকে বর্তমান যে সিচুয়েশন। আপনি বলছেন যে মানে তারেক সিদ্দিকী তাদেরকে পিক করছে যাদের মানে একটা আছে এরকম কাজ করবে বা করতে পারে, তাদেরকে পিক করেছে বলেন। আমি একটা সিম্পল উদাহরণ দেখাই, আপনার মেজর সুমনের ইয়া জানেন, কনক স্যারের শোতে আসে, তাকে অ্যাকচুয়ালি এটা কি নানক দুইজনকে মারার জন্য তাদেরকে ইনডাইরেক্টলি যখন বলা হয়েছে, ও যখন ডিনাই করে, দেন ইট ওয়াজ টার্ন টু জিয়া। জিয়া তখন ওই পলিটেকনিকের দুইটা ছাত্রকে নিয়ে যখন হত্যা করলো, এর পরবর্তীতেই তারা বুঝে গেল যে এরকম মিলিটারি অফিসার, কমান্ডো, স্পেশালিস্ট, স্পেশাল ফোর্স মেম্বার, এবং তার মধ্যে কোনো রিমোর্স নেই, কোনো আত্মগ্লানি নেই, তখন তাকে পিক করে তাকে এই করছে। এবং পরবর্তী জিয়া এই অফিসারদেরকে এটা জেনারেল ইকবাল করিম ভুইয়ার লেখাতে আসছে, সে আইনা এদেরকে নিয়ে এসে এদেরকে দিয়ে এই সমস্ত হত্যাকাণ্ড করেছে। আমার লেখা অনেক জায়গায় বলছি, যারা আজকে গুমকুম কমিশনের উপর একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, ওই ডকুমেন্টারিতে যেটা বলছে যে যারা তখন নতুন অফিসার ওখানে পোস্টিং আসতো তাদেরকে দিয়ে ফার্স্ট এগুলো বিসমিল্লাহ করে, এটা কিন্তু আমি আমার লেখাতে আগে বলেছি। সো ফাইনালি আমি যেটা বলবো যে বর্তমানে যে সিচুয়েশনটা হয়েছে, এবং আমি মনে করি যে এখানেই শেষটা। আমরা আরো অনেক অফিসারের নাম জানি যারা হেফাজতে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত, পিলখানার সাথে জড়িত। আমি মনে করি তারা ভালো কাজ করতেছে এবং ধীরে ধীরে সবগুলো সামনে চলে আসবে। এবং এটাই যদি যারা এখন পর্যন্ত সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থার ভিতরে স্ট্রংলি এখনো ভারতীয় এজেন্ডা করতেছে, তাদের জন্য এটা একটা বিশাল মেসেজ। আর আমি মনে করি এখন থেকে প্রফেসর ইউনূস, আমার উচিত এখনই যে গোয়েন্দা সংস্থায় যে তার পূর্ণ কন্ট্রোল নাই, এই কন্ট্রোলটা নেওয়া ওনার শুরু করা উচিত বলে আমি মনে করি। আমি আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ। জি, আমি বিভিন্ন ভাবে আমরা জানতে পারি যে এই যে হাসিনুর রহমানের যে গুমের বিষয়টি, সেটার সাথে কোনো না কোনো ভাবে আপনি জড়িত ছিলেন বা আপনি ছিলেন, দেখেছেন,
এরকম কোনো অনেকেই বলে, আপনার এই ব্যাপারে অনেকেই বলে না তো, এটা তো আমি নিজেই বলছি, এটা তো আমি নিজেই বলছি, এবং আমি নিজে, আমি এবং হাসিন স্যার দুজনেই কনক সারোয়ার শোতে এসে এই জিনিসটা আমরা ডিসকাস করেছি। যে জিনিসটা হয়েছে, উনি যখন চাকরিতে ছিলেন তখন জেনারেল মামুন খালেদ ছিল হচ্ছে ডিজিএফআই তে। উনি তখন স্যারের দুইটা ফোনের কয়েকগুলো কনভারসেশন আমাদেরকে দেখিয়েছেন। যে আমি তখন একটু লেটে এখানে আসছি, আসার পরে আমাদেরকে দেখাইছে যে উনি কোনো জঙ্গি টঙ্গির সাথে যোগাযোগ করতেছেন, এই করতেছেন। অতএব কনফারেন্সের মধ্যে আমি নিজেই বলেছি যে উনি যেহেতু সার্ভিং অফিসার, ওনাকে তো ঢাকায় অ্যাটাচ করলেই হয়। তখন হাসান 11 লং কোর্সের স্যারের নামটা, আতিকুল হক, হ্যাঁ হ্যাঁ আতিকুল হক, হ্যাঁ হ্যাঁ কারেক্ট, উনি তখন আতাউল হাকিম, আতাউল হাকিম স্যার তখন বলছে না, ইয়া বলছে সে পালা যেতে পারে। দেন আমরা অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ডিজিএফআই অপারেশন, ডিজিএফআই আমাদেরকে নিয়ে গেছে। আমি এবং আমার বস যে ছিল ইয়া স্যার হামিদ স্যার, কর্নেল হামিদ আমাদের সাথে ছিল, উনি লেফটেন্যান্ট কর্নেল। আমরা ময়মনসিংহ ক্যান্টনমেন্টে গিয়েছি, স্যারকে অফিসের সামনে থেকে ওখান থেকে পিক করেছি এবং এনে তারপরে আর্মি যে এটাকে অ্যাকচুয়ালি কোনো ইয়া না, মানে স্যারকে দেওয়া হয়েছিল হচ্ছে এটা কি বলে আর্মি ইন্টারভেনশন সেল, যেটা একটা লেজিটিমেট ইউনিট, ওখানে দেওয়া হয়েছিল। সো এখানে এটাকে আমি গুম হিসাবে বলবো না। আর কিছু না